তুরস্কে মুক্তি পেলেন ইসরায়েলে বন্দী মানবাধিকার কর্মীদের একটি দল। চরমভাবে লাঞ্ছিত গ্রেটা থুনবার্গ জানান প্রত্যক্ষদর্শীরা। উঠে এলো ভয়াবহ বর্ণনা। বিশ্ব শিক্ষক দিবসে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মাহিনীন চৌধুরীকে স্মরণ। শূন্যতা কাটিয়ে উঠতে পারেনি দুই সন্তান সহ পরিবার। একটা বেল বাজতেছে, মা আসতো, ওই জিনিসটা লাগে আর কি, যে আচ্ছা নাই, একা একা লাগে একটু, মা নাই বলে। বেসিক্যালি ওদের শিক্ষার অংশটাকে ফলো আপ করতে এবং সেইভাবে সে গাইড করতে। এখন ওর অবর্তমানে সেই জায়গাটা আমার একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে। খাগড়াছড়িতে ১৪৪ ধারা তুলে নিল প্রশাসন। রাতেই জারি পরিপত্র। ধীরে হলেও স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। ফুরিয়ে চলছে প্রত্যন্ত অঞ্চলের বেশিরভাগ স্বাস্থ্যসেবা কেন্দ্র। চিকিৎসক ও নার্স সংকটে ভোগান্তিতে রোগীরা। মেডিকেলে আসছি, এরা বলে যে আমরা পারবো না, বরিশাল নরসিংদী মেডিকেলে আপনারা বরিশাল লই যান। আইছি, প্রেশার মাপাইছি, পেট্রোম ঔষধ দিচ্ছে, তারপর আইলে কয় ঔষধ নাই। আরো কিছু ডাক্তার সরবরাহ করেন, স্যাররা আশ্বস্ত করছেন। ইনশাআল্লাহ দেখা যায় হয়তো অতি শীঘ্রই আমরা কিছু ডাক্তার পেতে পারি। কুড়িগ্রামে নদী ভাঙনে প্রতি বছর গৃহহীন হাজারো পরিবার। নদী শাসন ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জেলাবাসীর। ৪-৫ বিঘা জমিন গেছে, আমার গরু, আমাদের যে বাড়িঘর নদী গেছে, ভাঙ্গের নদী গর্ভ চলে গেছে। এখন আর পরে আর জমিও নেই, আর আবাদ হয়ে গেছে। কামলা কিষানতে চলতেছি, এখন বাড়িটুকু যে করে আছে এটুকু আর নদীর গর্ভে চলে যেতেছে, এরকম অবস্থা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বন্দি দশায় পরিবেশবিদ গ্রেটা থুনবার্গকে চরমভাবে লাঞ্ছিত করেছে ইসরায়েলি বাহিনী। বাকিদের সাথেও অমানবিক আচরণ ছিল সেনাদের। বিশুদ্ধ পানি পর্যন্ত দেয়া হয়নি সমুদ ফ্লোটিলা থেকে আটককৃতদের। শনিবার তুরস্কে পৌঁছানোর পর মুক্তিপ্রাপ্ত মানবাধিকার কর্মীদের বর্ণনায় উঠে আসে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বর্বরতার অভিজ্ঞতা। গাজার দুর্ভিক্ষ কবলিত মানুষের জন্য ত্রাণ নিয়ে ছুটে গিয়েছিলেন তারা। জীবনের মায়া ত্যাগ করে নিপীড়িতের পাশে দাঁড়ানো মানুষগুলোকে তাই জয়ধ্বনি দিয়ে সম্মানিত করছে শত শত মানুষ। আন্তর্জাতিক চাপের মুখে শনিবার গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩৭ জন মানবাধিকার কর্মীকে মুক্তি দিতে বাধ্য হয় ইসরায়েল। বিমানে তুরস্কের ইস্তাম্বুলে পাঠানো হয় তাদের। বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের স্বাগত জানাতে বিমানবন্দরের সামনে জড়ো হন বহু মানুষ। স্লোগানে মুখরিত হয় চারপাশ। মানবাধিকার কর্মীদের জবানবন্দিতে উঠে আসে বন্দি দশায় ইসরায়েলি বাহিনীর সীমাহীন অমানবিকতার চিত্র। কারাগারের শেষ দিনে আমি ফজরের নামাজ পড়ছিলাম। হঠাৎ ইসরায়েলি বাহিনী এসে জোরপূর্বক আমাকে বাধা দেয়। এর আগে এমন নিষ্ঠুরতা দেখিনি। তাদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু নেই। মুসলিম নারীদের হিজাবও কেড়ে নিয়েছে। আমাদের পরিষ্কার পানি কিংবা ওষুধও দেয়নি ওরা। এমনকি এক নারী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেও তারা সাহায্য করতে অস্বীকার করেছে। বলেছে যদি এখনো মারা না যায় তাহলে কোনো সমস্যা নেই। মুক্তিপ্রাপ্ত মানবাধিকার কর্মীদের অভিযোগ, কারাগারে গ্রেটা থুনবার্গকে চরমভাবে লাঞ্ছিত আর অপদস্থ করেছে ইসরায়েলি বাহিনী। গ্রেটাকে খুবই বাজেভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়। ওর মুখে ইসরায়েলের পতাকা দিয়ে পেঁচিয়ে ধরা হয়। ওর সাথে পশুর মতো আচরণ করেছে ইসরায়েলিরা। লাইনে গেটার থেকে মাত্র ৩ জন পেছনে আমি দাঁড়িয়েছিলাম। হঠাৎ খুব আক্রমণাত্মকভাবে ঠেলে ওকে পাশের একটি ঘরে নিয়ে যায় তারা। তারপর কঠোরপন্থী বেন গভীর সে ঘরে ঢোকে। ব্যাপারটা ছিল বেশ ভয়ঙ্কর। মুক্তিপ্রাপ্তদের মধ্যে তুরস্ক, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও ইতালি সহ মোট ১৪টি দেশের নাগরিক রয়েছেন। এখনও ইসরায়েলে বন্দী আছেন আলোচিত সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।
নৌপথে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের রুখতে গেল 2 বছর ব্যাপকভাবে সামরিক ও গোয়েন্দা ঘাঁটি সম্প্রসারণ করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তি সংযুক্ত আরব আমিরাত। বিভিন্ন কৌশলগত স্থানে তারা নির্মাণ করেছে সামরিক ঘাঁটি, রানওয়ে এবং বন্দরের নেটওয়ার্ক। সাথে ছিল ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র আর ইসরায়েলও। গাজার পাশে দাঁড়াতে প্রায় 2 বছর ধরে রেড সি, এডেন উপসাগর এবং বাব আল মানদেব প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। উদ্দেশ্য ইসরায়েলের ঘাঁটি বিস্তার রোধ ও সামরিক রসদ সরবরাহ বন্ধে চাপ সৃষ্টি করা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েলের মতো শক্তিশালী দেশগুলোর উপস্থিতি বা পদক্ষেপও থামাতে পারেনি তাদের। হুতিদের রুখে দিতে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় এগিয়ে আসে বিশ্বের অন্যতম মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত। বিভিন্ন কৌশলগত স্থানে প্রায় 2 বছর ধরে তৈরি করে নতুন সামরিক ঘাঁটি, রানওয়ে এবং বন্দরের নেটওয়ার্ক। সম্প্রতি শেষ হয়েছে যার নির্মাণ কাজ। সরাসরি আরব আমিরাত নয়, বরং মিত্রদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় বানানো হয়েছে এসব ঘাঁটি। সোকোত্রা দ্বীপপুঞ্জের আবদাল কুরি এবং সামহা দ্বীপে তৈরি হয়েছে আমিরাতের সামরিক ঘাঁটি ও রানওয়ে। এছাড়া সোমালিয়ার বোসাসো ও বারবেরা বিমানবন্দর আর ইয়েমেনের শহর মকায় ঘাঁটি গেড়েছে মধ্যপ্রাচ্যের এই শক্তি। বাদ যায়নি বিশ্বের প্রায় 30% তেল পরিবহনের মাধ্যম বাব আল মানদেবও। এই প্রণালীর মায়ুন দ্বীপে তৈরি হয়েছে নতুন সেনাঘাঁটি। এর ফলে হুতিদের আক্রমণ রুখে দেয়া ছাড়াও বেশ কিছু সুবিধা পাবে আরব আমিরাত ও এর মিত্ররা। লোহিত সাগর, এডেন উপসাগর সহ গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে জাহাজ চলাচল নজরদারি ও নিয়ন্ত্রণ করতে পারবে তারা। এছাড়া সোমালিয়া ও ইয়েমেনের মতো রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশে সামরিক ঘাঁটি তৈরির ফলে সরাসরি সেখানে প্রভাব বিস্তার করতে পারবে আরব আমিরাত। সেনাঘাটির এই নেটওয়ার্ক তৈরিতে সক্রিয়ভাবে যুক্ত আছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেল আবিবের কর্মকর্তারা এই দ্বীপগুলোতে গিয়ে রাডার, নজরদারি ও অন্যান্য নিরাপত্তা যন্ত্রপাতি স্থাপন এবং সংযোজন করেছে। এছাড়া আরব আমিরাত ও ইসরায়েলের রয়েছে ক্রিস্টাল বল নামের একটি গোয়েন্দা তথ্য আদান প্রদান প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আঞ্চলিক নজরদারি, সতর্কতা ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে দুদেশ। রেজবানা সাইমা, যমুনা নিউজ। মাইলস্টোন ট্র্যাজেডিতে সন্তানতুল্য শিক্ষার্থীদের বাঁচাতে নিজেই মৃত্যুকে আলিঙ্গন করেন শিক্ষক মাহরিন চৌধুরী। সংসার জীবনে তিনি ছিলেন কারো স্ত্রী, কারো মা, কারো প্রিয়জন। তার শূন্যতা এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবার। না থেকেও মাহরিন যেন আছেন সবখানে। বিশ্ব শিক্ষক দিবসে এই মহান শিক্ষককে স্মরণ করছে যমুনা টেলিভিশন। বিস্তারিত জানাচ্ছেন তানফির সিদ্দিক টিপু, ছবি তুলেছেন মাসুম খান। পাখির মতো করে জীবনকে কি বন্দি করে রাখা যায়? এমন করে বন্দি করা যাতে কোনোদিনও সে উড়ে যেতে না পারে। সম্ভব হলে হয়তো এমন একটি মায়ার খাঁচা বানিয়ে সেখানে চিরদিনের জন্য মাকে লুকিয়ে রাখত মিয়াদ মাহিব। মাইলস্টোন ট্র্যাজেডির আগুনের লেলিহান শিখা আর ধ্বংসযজ্ঞের ভিতরে থেকেও শিক্ষক মাহরিন চৌধুরী নিজের জীবনের কথা ভাবেননি একবারও। আগুন থেকে একে একে বের করে আনেন অন্তত 20 জন শিশুকে। নিজেদের সন্তানদের কথা না ভেবে বলেছিলেন ওরাও তার সন্তান। পৃথিবীর বুকে মাহরিন চৌধুরী নিজের শেষ চিহ্নস্বরূপ রেখে গেছেন 2 সন্তানকে। স্ত্রীকে হারিয়ে এই 2 সন্তানই এখন বেঁচে থাকার রসদ মনসুর হেলালের। এখনও বিশ্বাস করতে পারেন না মাহরিন নেই। মনে হয় এই তো এখনই বেজে উঠবে ডোরবেলটা, স্কুল শেষে ফিরবেন বাড়িতে। প্রতিটা মুহূর্তেই একটা শূন্যতা কাজ করে। শুধু আমি না, আমার ছেলে 2জন আছে, সবার ভিতরেই যে কোনো মুহূর্তে হয়তো একজন আরেকজনের ওইভাবে আমরা বুঝতে দিচ্ছি না। ঘরের কোণে কোণে মাহরিন চৌধুরীর স্মৃতি। যে ড্রেসিং টেবিল ছিল মাহরিনের দখলে, সেখানে এখন পুরোটাই মনসুর হেলালের একার অধিকার। যে বারান্দায় 2জন বসে গল্প করতেন, জ্যোৎস্না দেখতেন কফির মগ হাতে, সেখানে এখনও 2টি চেয়ার থাকলেও বসেন কেবল একজন। এই অপ্রিয় একচ্ছত্র আধিপত্য তো কখনোই চাননি তিনি। হঠাৎ দাঁড়িয়ে পড়েন স্ত্রীর ছবির সামনে। হয়তো মনে মনে জানান, তুমি ছাড়া কি দুঃসহ এই জীবন। ধুলো পড়ে যাচ্ছে, চেষ্টা করে জানান বিস্তর অনুযোগ আর অভিমানের কথা। পরম মমতায় স্মৃতি জমিয়ে রাখেন মনের গভীরে। সন্তানদের কাছে মা সবচেয়ে কাছের বন্ধু। তার কাছেই ছিল সব আবদার, চাওয়া পাওয়া।
পরীক্ষার হলে সবসময় নিয়ে যেতেন মা। সেই মাকে হারিয়ে জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় অংশ নিচ্ছে তারা, অথচ পাশে নেই মা। 3টা, 3:30 থেকে 4টা 5টা এরকম হয়। এই টাইমটা তো ধরেন একটা বেল বাজতো যে মা আসতো, তো ওই জিনিসটা লাগে আর কি, যে আচ্ছা নাই, একা একা লাগে একটু, মা নাই বলে। তারপরে যেরকম বাংলা মানে পড়াশোনায় মা আগে থাকতে বিয়ে করতো। 99%ই মা বেসিক্যালি ওদের শিক্ষার অংশটাকে ফলো আপ করতো এবং সেইভাবে সে গাইড করতো। এখন ওর অবর্তমানে সেই জায়গাটা আমার একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের প্রিয় শিক্ষকদের একজন ছিলেন মাহেরিন মিস। পড়ালেখার বাইরেও তাদের সুখ দুঃখের ভাগিদার হতেন তিনি। শিক্ষার্থীরাও ছুটে আসতো তার কাছেই। বাসায় আসলে হাতে চকলেট, তো বললাম যে তোমার আবার কে চকলেট দিল? তো বলে যে আর বললো না, কয় আসতেছি মানে স্কুল ছুটি হওয়ার পরে অনেক স্টুডেন্ট তো ওই যে মাঠে খেলাধুলা করে, দৌড়ায় আইসা বলো মিস এই চকলেটগুলো আপনার জন্য রাখছিলাম। মায়ের মতো বড় বোনকে হারিয়ে মুষড়ে পড়েছেন মাহেরিনের স্বজনরা। স্মৃতি ধরে রাখতে মাহেরিন চৌধুরীর মতো যারা মানবতার সেবায় অবদান রেখে চলেছেন তাদের সহযোগিতায় একটি পারিবারিক ট্রাস্ট গঠনের প্রক্রিয়া চলছে। যেন আমাদের পরিবারের মধ্যে আমরা যেন তার যেই চিন্তাধারাটা, তার যেই মানে যেরকম বড় মানের মন মানসিকতা একজন মানুষের পরিচয় দিয়ে দিছে, এটা যেন আমরা নিজেরা একটা ধারণ করতে পারি, তার বাচ্চারা ধারণ করতে পারে। শিক্ষক মাহেরিন চৌধুরী নিজের জীবন দিয়ে বার্তা দিয়ে গেলেন, শিক্ষকের কাজ শুধু ক্লাসে পাঠদানেই সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীর প্রয়োজনে ঝাঁপ দিতে হতে পারে আগুনেও। বিশ্ব শিক্ষক দিবসে মাহেরিন চৌধুরীর মতো সকল শিক্ষককে জানাই বিনম্র শ্রদ্ধা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। খাগড়াছড়ি পৌর এলাকা সদর ও গুইমারা উপজেলায় 144 ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। শনিবার রাত 8:45টায় এক পরিপত্রে এই আদেশ দেন জেলা প্রশাসক। এর আগে পুরোপুরি প্রত্যাহার করা হয় স্থগিত অবরোধ কর্মসূচি। জারিকৃত পরিপত্রে উল্লেখ করা হয়, পৌর এলাকা সদর ও গুইমারা উপজেলায় বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তাই 144 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকালে সামাজিক মাধ্যমে অবরোধ তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে যুগ্ম ছাত্র জনতা। বলা হয়, 8 দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাস মেলায় কর্মসূচি প্রত্যাহার করা হলো। বর্তমানে অনেকটাই স্বাভাবিক খাগড়াছড়ির জনজীবন। শহর জুড়ে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। গত 27 সেপ্টেম্বর সিংগিনালা এলাকায় কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা। জেলায় সকাল সন্ধ্যা অবরোধ ডাকে যুগ্ম ছাত্র জনতা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় 144 ধারা জারি করে প্রশাসন। আমরা সকাল থেকে দেখতেছি মোটামুটি মানুষ আগের মতোই মোটামুটি আসতেছে। আমরা বারান্দা মারতেছি, সেরকমই আগের মতো হচ্ছে। শনিবার অনুযায়ী লোক ঘর ঘর বাজারে লোক ছিল, ইনশাল্লাহ এখন কোনো সমস্যা নেই বাজারে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রত্যন্ত অঞ্চলের বেশিরভাগ স্বাস্থ্যসেবা কেন্দ্র। চিকিৎসক ও নার্স সংকটে নিয়মিত ভোগান্তিতে পড়েন রোগীরা। ছুটতে হয় জেলা সদরে। সবচেয়ে বিপাকে দরিদ্র জনগোষ্ঠী। কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্য সংশ্লিষ্টদের বারবার জানিয়েও মিলছে না সমাধান। ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 2 লাখ মানুষের চিকিৎসা সেবার ভার বহন করছেন মাত্র 2 জন চিকিৎসক। 10 ইউনিয়ন ও একটি পৌরসভার বাসিন্দাদের একমাত্র ভরসা 50 শয্যা বিশিষ্ট এই চিকিৎসা কেন্দ্রটি। তবে বেশিরভাগ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় জেলা সদর কিংবা বরিশাল মেডিকেলে। হতদরিদ্ররা পড়ে থাকেন জীর্ণ বেডগুলোতেই। পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, উপরে যে বেডরুমগুলো আছে খুবই নোংরা, ফ্যান চলে না। মেডিকেলে আসছি, এরা বলে যে আমরা পারবো না, বরিশাল নরসিংদীর মেডিকেলে আপনারা বরিশাল লই যান। গাইনির রোগী তার ছাদ বাইয়ে পানি পড়তে আছে, সিট ভিজা থাকে। আইছি প্রেশার মাপাইছি, পেট্রোম ঔষধ দিচ্ছে, তারপর আইলে কয় ঔষধ নাই। 19 জন মেডিকেল অফিসারের পদ থাকলেও কর্মরত মাত্র 2 জন। জুনিয়র কনসালটেন্ট পদে 12 জনের জায়গায় আছেন 3 জন। সার্জারি চিকিৎসক না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ অস্ত্রোপচার। নষ্ট হয়ে যাচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি। বৃষ্টি হলেই পানি পড়ে, পানির জন্য রোগীদেরকে আমরা বিছানাপত্র ঠিকভাবে দিতে পারতেছি না। অফিসার দরকার 19 জন, সেখানে 2 জন আছে। হেলথ কমপ্লেক্সগুলো চলেই হচ্ছে মেডিকেল অফিসার দিয়ে, মানে তাদের ছাড়া আসলে এটা হচ্ছে অতি দ্রুত এই সংকটটা পূরণ হওয়া দরকার। একই চিত্র দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সীমান্তবর্তী উপজেলাটিতে 2 লাখ মানুষের বাস। গড়ে 5 শতাধিক রোগী সেবা নিতে আসেন প্রতিদিন। সেবা প্রার্থীদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সেবা। সর্দি কাশি জ্বরের
সব ডাক্তারই একটা ডাক্তারই দেখতেছে। আমরা আসছি প্রায় 10টার দিকে, কিন্তু এখনো ডাক্তার বসেনি। আমরা তো কোনো ডাক্তারই খুঁজে পাচ্ছি না, কোন ডাক্তারকে দেখাবো আর কোন ডাক্তার আমাদের চিকিৎসা করবে। এখানেও চিকিৎসক সংকট। 50 শয্যার হাসপাতালটিতে মেডিকেল অফিসারের পদ 7টি, সামাল দিচ্ছেন মাত্র একজন। 11 জন কনসালটেন্টের বিপরীতে 2 জন থাকলেও তাদের দিনাজপুর মেডিকেলে সংযুক্ত করা হয়েছে। অন্যান্য পদের বেশিরভাগই শূন্য। ডাক্তার স্বল্পতার কারণে আমাদের উপর হিমশিম হয়ে যায়, এমনকি আমরা নিজেরাও অসুস্থও হয়ে যাই মাঝে মাঝে, তারপর আমরা এই চেয়ার থেকে উঠতে পারি না। কর্তৃপক্ষ বলছে বারবার জানিয়েও সংকট সমাধান হয়নি। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও কর্মরতরা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে যেন আমাদেরকে অতি দ্রুত আরও কিছু ডাক্তার সরবরাহ করেন। স্যাররা আশ্বস্ত করছেন, ইনশাআল্লাহ দেখা যায় হয়তো অতি শীঘ্রই আমরা কিছু ডাক্তার পেতে পারি। প্রত্যন্ত অঞ্চলের এসব সেবা কেন্দ্রে সংকট কাটলে সুবিধা পাবে দরিদ্র জনগোষ্ঠী। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নাজিরশাইল বাদে ভারতের অন্য কোনো চাল এনে স্থানীয় বাজারে বড় প্রভাব ফেলা যায়নি। দুদেশের মিনিকেটের দর প্রায় এক। অল্প পরিমাণে আসে স্বর্ণজাত, ফলে ভরা মৌসুমে চাল আমদানি করে বাজারে স্থিতি ধরে রাখা গেছে। থামানো গেছে লাফিয়ে লাফিয়ে দাম বৃদ্ধি। ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় ভারতের চাল আসছে নামকাওয়াস্তে। তার উপর মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। এভাবে চললে কখনোই স্থিতিশীল হবে না বাজার। গত কয়েক বছর ধরে ভরা মৌসুমেও বাড়ছে চালের দর। সবশেষ বড় মৌসুমে এর ব্যতিক্রম হয়নি। বাধ্য হয়ে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে আমদানিকারকদের ইম্পোর্ট পারমিশন বা আইপি দেওয়া শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়। ভারত থেকে চালের ট্রাক আসা শুরু হয় তার 8 দিন পর। এরপর পেরিয়ে গেছে প্রায় 1.5 মাস, কিন্তু চালের বাজারে এই আমদানির বড় প্রভাব নেই। যেমন বাংলাদেশের মানুষ ইদানিং মিনিকেট কিনতে বেশি আগ্রহী। মাঝারি জাতের এই চাল ভারতেও বেশ জনপ্রিয়, কিন্তু আমদানির পর খুচরা বাজারে আসতেই এই চালের দাম হয়ে যায় 75 থেকে 77 টাকা কেজি, যা প্রায় বাংলাদেশি চালের সমান। ফলে কিনতে গেলে দেশি চালকেই প্রাধান্য দেন ক্রেতারা। তবে শুধু দুই দেশের নাজিরশাইলের দরে ফারাক আছে 10 টাকার মতো। যদি চালটা আমদানি না করতো তাহলে আমাদের মিনিমাম 85 টাকা আমাদের কিনতে হইতো, আমরা 90 টাকা বিক্রি করতাম। খোলা বাজারে যায় এটা 95-100 টাকা এফেক্ট করতো, সেটা এখন আর হচ্ছে না। যদি আপনার আনা হইতো আরও 10-12টা আইটেম আনা হতো, যেহেতু স্বর্ণা, গুটি, মিনিগেট, 28 বিভিন্ন কোয়ালিটি এভরিথিং। যেহেতু একটা নাজিরশাইল, এটা দিয়ে কোনো চাহিদা পূরণ শেষ হবে না। এটা 1% কাজে করবে। আপাতত এই তো কয়দিন রয়েছে, কয়দিন থাকবে কি, এরপরে দেখা যাবে হঠাৎ বাড়ি গেছে, বুঝছেন, বেনাফুল টাকা আটকিয়ে রয়েছে, এই বিভিন্ন অজুহাত হয়ে যায়। ভারত থেকে চাল আমদানি থেমে নেই। এখন পর্যন্ত এসেছে 8 লাখ টনের বেশি, যা ভারতের রপ্তানি হওয়া মোট নন বাসমতি চালের 5.5 ভাগ। দেশটিতে মজুদও আছে রেকর্ড হারে। তারপরও প্রতি টন নন বাসমতি চাল রপ্তানি চুক্তি নিবন্ধনে 8 রুপি ফি আরোপ করেছে ভারত। ধারণা করা হচ্ছে এই ব্যবস্থায় বছরে 100 কোটি রুপি বাড়তি রাজস্ব আসবে। নতুন এলসি খুলতে গেলে গুনতে হবে এই ফি। যে চাউল $525 খরিদ করছি, সে চাউল এখন বিক্রি করতে হচ্ছে আমাদের 64 টাকা। তার মানে আমাদের 3 টাকা, 2.5 টাকা, 3 টাকা পার কেজিতে ঘাটতি। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আপনার পোর্ট বন্ধ রয়েছে। পোর্ট প্রায় আপনার 7 থেকে 10 দিন বন্ধ থাকবে। বন্ধ থাকার পরে এই কার্যক্রমটা চালু হবে। এই অ্যাপিডো পারমিশন নিতে গেলে দেখা যাচ্ছে কি, যে পরিমাণ এক্সপোর্ট হওয়ার কথা তার পরিমাণটা একটু কমে যাবে। ডলার কিন্তু স্থিতি আছে, ওই দিকে কিন্তু কোনো প্রবলেম নেই। এলসি করতেও কোনো সমস্যা এখনো হয়নি কারণ। এক কথায় শেষ যে দাম যদি বহির্বিশ্বে কমতো, এখানেও কমতো। বহির্বিশ্বের দাম বেশি হওয়ার কারণে এই বাটা চলতেছে। বিদায়ী অর্থ বছরে 13 লাখ টন চাল আমদানি করেছিল বাংলাদেশ, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দক্ষিণবঙ্গের একমাত্র ভারী শিল্প ঝিনাইদহের মোবারকগঞ্জের সুগার মিল প্রতিষ্ঠার 5ম যুগে এসেও লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। শ্রমিকদের অভিযোগ, ব্যাপক দুর্নীতির কারণে মিলটি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। অন্যদিকে চিটা গুড় বিক্রি এবং যানবাহন উন্নতিকরণে অসহযোগিতার অভিযোগ রয়েছে শ্রমিকদের। দাবি, প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে ঘুরে দাঁড়াতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। দীর্ঘদিন সংস্কারহীন, সামান্য বৃষ্টিতেই ভবনের ছাদ দিয়ে পানি পড়ে চিনি কলে, জং ধরেছে বিভিন্ন যন্ত্রাংশে।
এই চিত্র ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের। 1967 সালে যাত্রার পর থেকে একই পদ্ধতিতে চলছে কার্যক্রম। বিভিন্ন সময় ঝালাই দিয়ে সচল রাখা হয়েছে ক্ষতিগ্রস্ত মেশিনারিজ। আধুনিক যন্ত্রাংশের অভাবে উৎপাদন কমেছে জেলার একমাত্র এই ভারী শিল্প প্রতিষ্ঠানে। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আখ ও চিনি পরিবহনের যানবাহন। ট্রাক্টর বেশিরভাগ সে অ্যানালগ, এতে খরচ বেশি, পরিবহন খরচ বেশি, এবং আমরা চাই যে মিলটাকে ভালো করতে হলে আধুনিক গাড়ি দরকার আছে, আধুনিক যন্ত্রপাতির দরকার আছে। জাতগুলো মডিফাইড নেই, আখের সুগারের পার্সেন্টেজ কম, যার কারণে চিনির আপনার উৎপাদনও কম হয়। সকলেই চেষ্টা করছি যে আমরা এই মিলটাকে টিকিয়ে রাখার স্বার্থে এবং প্লান্টেশন যাতে ভালো হয় এবং প্লান্টেশন যে টার্গেটফুল প্লান্টেশন হয়। মিল বলতে মিলেমিশে থাকতে হবে, শ্রমিক এবং কৃষকের সাথে মিল থাকতে হবে, প্রশাসনিক মিল থাকতে হবে। বর্তমানে প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ হচ্ছে 280 থেকে 300 টাকা পর্যন্ত, অথচ বাজারে চিনি বিক্রি হয় 125 টাকা দরে। এমন উৎপাদন খরচের কারণে প্রতি বছরই সীমাহীন লোকসানে পড়ে কলটি। শ্রমিকদের অভিযোগ, বিগত সময়ে দুর্নীতি ও নিয়মের কারণে বাধাগ্রস্ত হয়েছে মিলের উন্নয়ন কার্যক্রম, ক্ষতিগ্রস্ত হয়েছে নিজেরাও। বিগত সময় এই মোবারকগঞ্জ সুগার মিলে সেরকম কোনো শ্রমিকদের উন্নয়ন আমরা দেখতে পারি নাই। কিছু নীতিগত সিদ্ধান্ত সরকারকে নিতে হবে, না নিলে এই মিলটি বা এই মিল কর্পোরেশনটা আগামী দিনে টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাবে। মিল কর্তৃপক্ষ বলছে 1184 জন কর্মকর্তা কর্মচারীর বিপরীতে কর্মরত আছেন 658 জন। তবে নতুন করে ঘুরে দাঁড়াতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। আমরা অলরেডি এই মিলকে লাভজনক করার লক্ষ্যে সদর দপ্তরে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা প্রেরণ করেছি। আশা করি সেগুলো বাস্তবায়ন হলে এই দক্ষিণবঙ্গের ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল ঘুরে দাঁড়াবে। কারখানাটি প্রথম চিনি উৎপাদন শুরু করে 1967-68 মৌসুমে। স্বাধীনতার পর 1972 সালে চিনি কলটিকে রাষ্ট্রীয় মালিকানাধীন হিসেবে ঘোষণা করে সরকার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কুড়িগ্রামে প্রতি বছরে নদী ভাঙনে গৃহহীন হচ্ছে হাজারো পরিবার। অর্ধযুগে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব 15,000-এরও বেশি পরিবার। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র আর দুধকুমার নদীর তীর জুড়ে মানুষের দীর্ঘশ্বাস। নদী শাসন আর স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জেলাবাসীর। ফসলি জমি, ভিটেমাটি সবই গেছে নদী গর্ভে। সহায় সম্বল হারিয়ে এখন অন্যের জমিতে আশ্রয় নিয়ে কোনো রকমে দিন কাটছে কুড়িগ্রামের ফুলবাড়ির চরগোরক মণ্ডল গ্রামের সোনাভান বেগমের। বাড়িটা কি কারণে নদী আসিয়া ভাঙি নিয়ে গেছে, কি করব, জিনিসপাতি নিবে পাইনি, ঘর দুয়ার নিবে পাইনি, জমা জমিন নাই। নদী ভাঙনে নিঃস্ব রোকেয়া বেগমের আশ্রয়ও অন্যের বাড়িতে। প্রতিটি দিন কাটে চরম কষ্টে। প্রশাসনের তথ্য বলছে, গত 6 বছরে নদী ভাঙনে জেলার 9 উপজেলার 15,500 পরিবার গৃহহীন হয়েছে। 4-5 বিঘা জমিন গেছে, আমার গরু, আমাদের যে বাড়ি ঘর নদীর গেছে, তারপরে ফেরে যে গাছ গাছালি গুলো সব ভেঙে গেছে। 3 বিঘা মাটিও গেছিলাম, ভেঙে নদী গর্ভ চলে গেছে। এখন আর পরে আর জমিও নেই, আর আবাদ হয়ে গেনি। এখন মনে করেন হাতের ভুল চলতেছি, কামলা কিষানতে চলতেছি। এখন বাড়িটুক যে করে আছে এইটুকু নদীর গর্ভে চলে যেতেছে, এইরকম অবস্থা। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার আর জিঞ্জিরাম নদীর ভাঙনে প্রতি বছর ঘরবাড়ি, ফসলি জমি হারাচ্ছে প্রায় 2,500 পরিবার। স্থানীয়রা বলছেন, স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকারি বিভিন্ন দপ্তরে বারবার ধর্ণা দিয়েও লাভ হয়নি। নদী নিয়ে গেছে বাড়ির ভিটে, শ্বশুর শাশুড়ি কব্বর চলে গেছে, আমাদের ক্ষেত খামার চলে গেছে। এখন আবাদ ফসল করে খাবো, সেই ক্ষেত খামার নাই। স্থায়ী বাঁধ না দিলে বহু হাজার হাজার জমি ক্ষতি হয়ে যায়। কয়েক গ্রাম ভেঙে গেছে, আরো সামনে যে আর কয়েকটা গ্রাম আছে, এটাও যায়। তাও যদি বা যদি না বাঁধে তো আমার বাড়ি ভিটে জ্বালাও চলে যায়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, এবছর 5টি নদীর 40টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে কাজ হচ্ছে 4.71 কিলোমিটার এলাকায়। ইতিমধ্যে বানিয়াপাড়া এবং ধনিরামপুর এলাকায় ভাঙন রোধের জিও ব্যাগ দ্বারা বাস্তবায়নের জরুরি কাজে বাস্তবায়নের জন্য অনুমতি পেয়েছি, যা শুরু হয়েছে। আর নতুন যেসব জায়গায় ভাঙন দেখা দিচ্ছে, আমরা সাথে সাথে রিপোর্ট প্রেরণ করছি। আমরা যেগুলো অনুমোদন পাচ্ছি সেগুলো বাস্তবায়ন করছি। নদী ভাঙন ঠেকাতে পরিকল্পিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। নাটোরে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে শহরের লালবাজার এলাকা থেকে উদ্ধার হয় ভাস্কর বাগচির মরদেহ। পুলিশ জানায়, স্বজনদের বাড়ি থেকে ফিরে সিঁড়ির রডের সাথে ভাস্করকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া এবং 2024-25 সেশনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। শনিবার দুপুরে খুলনায় ডুমুরিয়ায় শহীদ জুবায়েদ আলী মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। ডুমুরিয়া উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ সমিতি এই আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলার 1.5 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য অনুষ্ঠানে এমিরেটস অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ ইউনুস আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শফি মোহাম্মদ খানকে সম্মাননা জানানো হয়। তরুণদের উদ্দেশ্যে তারা বলেন, প্রযুক্তিতে পৃথিবী অনেক দূরে এগিয়েছে। এর সাথে তাল মিলিয়ে চলতে হলে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। পরিশ্রম করলে সাফল্য একদিন ধরা দেবে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে যমুনা টেলিভিশনের ভূমিকার প্রশংসা করেন অতিথিরা। এ ধরনের আয়োজনে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা। যমুনা টিভি একমাত্র টিভি যে বিগত 17 বছর যারা সবচেয়ে তথ্যমূর্তি এবং সত্যযুগ প্রচার করেছে এবং এই জাতিকে একমাত্র মাধ্যম ছিল বাংলাদেশে যমুনা টিভি। জীবনের সফলতা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ভালো ছাত্র হলে হবে না, বিশ্ববিদ্যালয়ে ভালো লেখাপড়া করতে হবে না। জীবনের সফলতা আসতে হলে আপনাকে লক্ষ্য ঠিক করতে হবে। বরিশালের ডিসি লেক 100 বছরের ঐতিহ্য। লেকের পাড়ে গাছের ছায়ায় সময় কাটে অনেকের। কেউ কেউ শহরের যান্ত্রিকতা কাটিয়ে স্বস্তি খুঁজে পায় প্রকৃতির সান্নিধ্যে। তবে সম্প্রতি লেকের পাড়ে দেয়াল নির্মাণ শুরু করেছে প্রশাসন, যার প্রতিবাদে সোচ্চার বরিশালবাসী হয়েছে মামলাও। জেলা প্রশাসন বলছে, লেকটিকে কেন্দ্র করে যে অসামাজিকতা চলছে তা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে মাত্র। 1896 সালে বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক নির্মাণ করতে গিয়ে পাশেই তৈরি করা হয় একটি জলাশয়। কালের বিবর্তনে সেই জলাশয়টি পরিচিতি পেয়েছে ডিসি লেক হিসেবে। নগরবাসীর কাছে বিনোদনের অন্যতম কেন্দ্র এটি। লেকের স্বচ্ছ পানি, দক্ষিণা বাতাস আর শতবর্ষী গাছের ছায়া, প্রকৃতির এমন সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। তবে সম্প্রতি লেকটি কংক্রিটের দেয়ালে আবদ্ধ করার কাজ শুরু করেছে নগর ও জেলা প্রশাসন। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এখানে আসে মানুষ যে উপভোগটা করতো সেটা হয়তো আগের মতো করবে না। এখানে একটু বসি, হয়তো বা একটু কথা বলি বা চায়ের আড্ডা থাকে, আসলে ওইটা আসলে মিসিং হয়ে যাবে। দেয়াল নির্মাণ বন্ধে মানববন্ধন, স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন সহ সচেতন নাগরিকরা। ওয়ালটি করা হচ্ছে, আমরা মনে করি এটা জনগণের স্বার্থের পরিপন্থী একটি কাজ। শহরে মানুষ ইট পাথরের মধ্যে থাকে, সেখানে যদি প্রকৃতির ছোঁয়া না থাকে তাহলে শহরের মানুষ তো জীবনযাপন করতে পারবে না। কোনো সমস্যা হলে প্রশাসন দেখবে, পাহারা দেবে। ওটা বেড়া দেবে কেন? জলাশয় উন্মুক্ত থাকতে হয়, এটা পরিবেশের কথা। জেলা প্রশাসক বলছেন, রাতের অন্ধকারে লেকের আশেপাশে চুরি, ছিনতাই, মাদক ও অসামাজিক কার্যকলাপ বেড়েই চলছে। তাই লেক এলাকায় অপকর্ম ঠেকাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাস্ট ফেন্সিং করার জন্য যেটুকু মানে ইট গাঁথনি দরকার সেটুকু দিচ্ছে, ওয়াল হচ্ছে না। এটা একটা ভুল তথ্য, ওয়াল হচ্ছে না। রাতেরবেলা এখানে ছিনতাই হয়, মাদকের একটা আড্ডা হয় এবং এই কিছু অসামাজিক কাজও আমরা দেখি। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। জনস্বার্থে মামলা করেছেন এক আইনজীবী। উনি যে কারণ যেগুলো দেখিয়েছেন সেই কারণগুলো নির্ণয় করে তার ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু উন্মুক্ত জায়গা, জলাশয় ভরাট বা দেওয়াল নির্মাণ ওনার আইনগত অন্যায় করেছেন। মামলায় আনিত অভিযোগ তদন্ত করে কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।